এবারের ছাত্রদের নতুনত্বের মধ্যে আরেকটা নতুনত্ব হচ্ছে তাদের অভিভাবক নাই, তারাই নেতা। কটাক্ষ করা হয়েছিল আওয়ামী লীগের দিক থেকে, ওবায়দুল কাদের যেটা নিয়মিত করতেন, যে এদের নেতাকে, রাজাকারের নাতি পুতিদের নেতাকে, তাদের সাথে কেন কথা বলবো। বিপরীতে দেখেন তারা কিন্তু বলেছে যে সময় আছে 45 মিনিট, 45 মিনিটের মধ্যে যাবেন কিনা সিদ্ধান্ত নেন, কিন্তু চলে যেতে হয়েছে। মাত্র 45 মিনিটের মধ্যে একজন আয়রন লেডি, গুণে ধরা মরিচা পড়া হোক আয়রন লেডি, এটা বলতে তিনি পছন্দ করতেন। তার নেতা কর্মীরাও তাকে পছন্দ করতেন আয়রন লেডি। বাংলায় করলে সম্ভবত লৌহ মানবী দাঁড়ায়, খুব সুন্দর অর্থ না, কিন্তু তাদের কাছে এটা গর্বের বিষয় ছিল। ওই নেত্রীকে 45 মিনিটের নোটিশে এক কাপড়ে দেশান্তরী করে ছেড়েছে কিন্তু তারা। তো সেই ক্ষেত্রে ওই বিষয়টা একটু আমলে নিলে, বিএনপির দিক থেকে যদি তাদের প্রতি আক্রমণাত্মক না হয়ে অন্তত বোঝাপড়ার মধ্য দিয়ে থাকে, কারণ 5 আসবো আবার আপনার কাছে, বোঝাপড়ার ডেডলাইন 5 আগস্ট, কোনো ঘোষণা লাগেনি, বোঝাপড়ার মধ্য দিয়ে ঐক্য হয়ে গেছে। জি, আমি শুনে আসি। শেখ রবিউল আলম, আপনার কাছে শুনবো যে নতুন দলের কি নতুনত্ব দেখছেন। জনাব মোস্তফা কামাল বেশ কিছু বিষয় উল্লেখ করেছেন। ধন্যবাদ আপনাকে, ভিডিও সহ-আলোচক মোস্তফা কামালকে বিশেষভাবে ধন্যবাদ। অনেক সময় নতুন দল নিয়ে বললেন, কিন্তু রাজনীতির প্রয়োজনে একটাও বললেন না। রাজনৈতিক দল তো রাজনীতির প্রয়োজনে, দেশের প্রয়োজনে একটাও বললেন না। আচ্ছা আচ্ছা, যাই হোক, রাজনীতির প্রয়োজনে না। আচ্ছা বলেন তো, নতুন দলটি রাজনীতির প্রয়োজনে কি ভূমিকা রাখতে পারে সেটা দিয়ে তো আর বলেনি। কিভাবে গঠিত হয়েছে, তাদের কেমন কি ছিল, মঞ্চে কোনো চেয়ার ছিল না, সেটাই মহত্ব। গুড, ভেরি গুড। কিন্তু আমি এই নতুন দলকে স্বাগত জানাই, এবং এই তরুণ সাহসী তরুণ তারা একটা মধ্যপন্থী রাজনৈতিক দল করতে চায়। মধ্যপন্থী রাজনৈতিক দল করতে গেলে বড় চ্যালেঞ্জ হবে বাংলাদেশের সবচেয়ে বৃহৎ মধ্যপন্থী রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যে তারা একটা সাধারণ ছাত্র জনতার আন্দোলন হিসেবে আন্দোলনটাকে প্রতিষ্ঠিত করতে চেয়েছে। সরকারও দ্বিধাগ্রস্ত ছিল যে আন্দোলনটা তার পতনের কি বা পতনের না, এরকম ভাবে কালেক্ষেপণ করেছে। সাধারণ জনগণ সমবেত হতে পেরেছে, ছাত্ররা প্রধান সারিতে থেকে নেতৃত্ব দিয়েছে, রাজনৈতিক দলগুলি সর্বাত্মক যুদ্ধটা করেছে, তাদেরকে রেখে সফল আন্দোলন হয়েছে। কিন্তু ধরেন, আমি এভাবে বললে হয়তো অনেকে এভাবে নেয়, ওনাদের মানে 5 থেকে 6 দিনের জন্য, ওই উনি যেটা বললেন কাউন্সিলিং এর জন্য ওনার ভাষায় হারুন সাহেবের কাছে নিয়েছিলেন, 6 দিনের মধ্যে কিন্তু আন্দোলন স্থগিত করে দিয়েছিলেন। কিন্তু আন্দোলন স্থগিতের ওই 6 জনের হাতে আর ছিল না। জাতি যেভাবে নেমে গিয়েছে, সব শ্রেণী পেশার মানুষ যেভাবে নেমে গিয়েছে, রাজনৈতিক দলগুলি যেভাবে স্ট্যান্ড নিয়েছে, সেখানে ওই আন্দোলন আর কোনো ব্যক্তির আদেশে নির্দেশে নিয়ন্ত্রণে ছিল না। সব শ্রেণী পেশার মানুষের আন্দোলন হয়েছিল। বিশেষ করে সমস্ত রাজনৈতিক শক্তি আন্দোলনকে বেগবান করেছে এবং শেখ হাসিনার নিকৃষ্টতম পতন নিশ্চিত করেছে। জামাতের কথা বললেন ভাই মোস্তফা কামাল ভাই, যে একদল খেয়েছে আরেক দল খেতে চায়। আচ্ছা, যে দল খেয়েছে তা তো আমরা সবাই জানি, যেভাবে খেয়েছে আবার যেভাবে পতিত হয়েছে সেটা তো দেখেছি আমরা। বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল, দীর্ঘদিনের রাজনৈতিক দল, বারবার নির্বাচিত হয়ে ক্ষমতায় যাওয়ার মতো দল, 5 বার নির্বাচিত হয়ে ক্ষমতায় গিয়েছে। দীর্ঘদিন 17 বছর আন্দোলন করছে একটা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। বলছে যে আমি রায়ের ভিত্তিতে, জনরায়ের ভিত্তিতে ক্ষমতায় যেতে চাই, এবং ক্ষমতায় গিয়ে জনগণের জন্য আমার যা করণীয়, ঘোষিত করণীয়, সেটা বাস্তবায়ন করতে চাই। খুবই ন্যায়সঙ্গত চাওয়া একটা রাজনৈতিক দলের। গণতান্ত্রিক বাংলাদেশ, জনগণ অবাধ ভোটের ভিত্তিতে তার সরকার নির্বাচিত করবে, এই চাওয়ার ভিত্তিতে আমরা ক্ষমতায় চাই, যেতে চাই। দোষের? নিশ্চয়ই দোষের না। জামাত ইসলাম তারা বলছে বিএনপি দেখা হয়ে গিয়েছে, আওয়ামী লীগ দেখেছি, আমরা বিশুদ্ধ, আমরা পারি, আমাদের নেতৃত্ব সৎ, সব বাংলার মানুষ উন্মুখ হয়ে আছে আমাদের নির্বাচিত করার জন্য। ভোটে অনিয়া কেন? নির্বাচন পিছোতে হবে কেন? আবার এত সৎ রাজনৈতিক দল, এত সাংগঠনিকভাবে শক্তিশালী রাজনৈতিক দল, নির্বাচনে জ্বালালে ভোট তো পান, আসন পান 3টা, তাই তো পান। সব মানুষকে উন্মুখ হয়ে আছে। অ্যালায়েন্সের সময় বেশি পেয়েছে, অ্যালায়েন্স তো আমাদের সহযোগিতায় পেয়েছে। দানের শেষে নির্বাচন করতে হয়েছে, ব্যস্ত হতে হয়েছে টিকে থাকার জন্য, কারণ আমার ছাত্রলীগ হতে হয়েছে। আমরা তো হয়নি 17 বছর, জীবন দিয়েছি, মাঠে থেকেছি, জেলে থেকেছি, গুম খুনের শিকার হয়েছি, হয়েছে নাকি? সমন্বয়কদের মতো ছাত্রলীগও হয় নাই, আবার শিবিরের মতো ছাত্রলীগও হয়নি। প্রতিরোধ করেছি, আদর্শ নিয়ে আছি, সংস্কারের কথা বলছেন আজ থেকে 2 বছর আগে বলেছি, যেভাবে বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। কারণ আমরা জনগণের রাজনৈতিক দল। পাকিস্তানপন্থী হতে দেবেন না সমন্বয়করা বলছেন। তো পাকিস্তানপন্থী কারা? স্বাধীনতার ঘোষণা দিলাম, সশস্ত্র সংগ্রাম করলাম, মুক্তিযুদ্ধ করলাম, একজনও দেশ ছেড়ে যায়নি। শরণার্থী মুক্তিযুদ্ধ আমরা হয়নি, আওয়ামী লীগ হয়েছিল। আর এক গোষ্ঠী বাংলাদেশে বসে পাকিস্তান থেকে বিচ্যুত হতে চায়নি, স্বাধীনতার বিরোধিতা করেছে। বিরোধিতাও যদি না বলি, স্বাধীনতার প্রতি অনীহা ছিল, তাহলে তো পাকিস্তানপন্থী। আর আমরা স্বাধীনতা সংগ্রাম করে দেশকে স্বাধীন করলাম, বাংলাদেশপন্থী রাজনৈতিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল।
তারপর ধরেন গণতন্ত্র প্রতিষ্ঠিত করলাম, গণতন্ত্রের আবরণের মধ্যে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, ভারতের আধিপত্যবাদ প্রতিষ্ঠিত করেছে আওয়ামী লীগ, তার বিরুদ্ধে সংগ্রাম তো আমরা করেছি, লড়াই করেছি, 17 বছর ধরে করছি। ভারতপন্থী আর স্বাধীনতা পাকিস্তানপন্থী কারা? আমরা বাংলাদেশপন্থী। উন্না যেটা হতে চান বলে আমরা বাংলাদেশপন্থী হতে চাই, ও তো ভাই আমরা 40 বছর আগে হয়ে বসে আছি, থেকে মানুষকে সার্ভিস দিচ্ছি, রাজনীতি করছি, মানুষকে সেবা নিশ্চিত করছি। পরিবর্তন তো কাকে বলেন? পরিবর্তন তো আসবে কোথা থেকে? বাংলাদেশে দুটি রাজনৈতিক দল প্রতিষ্ঠিত, যোগ্য নেতৃত্ব আছে, অস্বীকার করবো না। আওয়ামী লীগ রাজনৈতিক দল ছিল, গত 17 বছর ফ্যাসিবাদে পরিণত হয়েছে ক্ষমতার মোহে, কিন্তু আওয়ামী লীগের রাজনৈতিক দল একসময় ছিল, আপনি অস্বীকার করবেন? বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, ঠিক আছে, যোগ্য নেতৃত্বের মাধ্যমে, গণ আন্দোলনের মাধ্যমে বেগম খালেদা জিয়া এই পার্টির চেয়ারম্যান হয়েছে, সদস্য ছিলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়ে আপোষ করেননি, গণমানুষের নেত্রী, গণতন্ত্রের নেত্রী তারেক রহমান সাহেব, সেই আপনার 30 বছর ধরে রাজনীতি করছেন, সরাসরি দলের বিভিন্ন দায়িত্ব থেকে, পদে থেকে দায়িত্ব পালন করছেন। কাকে আপনি পরিবারতন্ত্র বলতে চান? আর আপনার পরিবার আসবে কোথার থেকে? আপনার পরিবার আসবে কোথার থেকে? হ্যাঁ, ধরে নিলাম নাহিদ ইসলাম এখন প্রধানমন্ত্রী হলেন, জনগণ নির্বাচিত করলো, 3 বার রাষ্ট্র পরিচালনা করলো, তার সন্তান এসে রাজনীতি করলে তখন বোঝা যাবে পরিবর্তন আছে কিনা। আপনি এখন পরিবর্তন তো কাকে বলেন? এই জন্য বলছি এটা এখন তো পরিবার নেই তার। না, সেটাই বলছি, পরিবার থাকলে তো পরিবর্তন্ত্র হবে। আর আপনার পরিবারের যোগ্য লোক যদি রাজনীতিতে এসে জনগণের আস্থা অর্জন করে, নির্বাচিত হয়, কাউন্সিলে নির্বাচিত হয়, জনগণের কাছে ভোটে নির্বাচিত হয়, তো তাকে আপনি পরিবর্তন্ত্র বলবেন? ইন্দিরা গান্ধীকে পরিবর্তন্ত্র বলবেন? নেহরুর কন্যা আপনার এটাকে বেনজির ভুট্টোকে পরিবর্তন্ত্র বলবেন? আপনি জর্জ ডব্লিউ বুশকে পরিবর্তন্ত্র বলবেন? না, পরিবর্তন চাইলেও অনেকে হয়তো সম্ভব না। আমি বলছি যে এই যে কথাগুলি বলাটা সস্তা কথা বলে যারা রাজনীতি করতে আসছে, তাদের রাজনীতিতে সস্তা হবে সেটা নিশ্চিত। আপনি আদর্শ নিয়ে আসেন। আমাদের দেশে তো অনেক বরেণ্য রাজনীতিবিদ আছে, তাদের সন্তানেরা তো হয়তো আসতে পারে নাই। হ্যাঁ, পারে নাই, আসি নাই, হয়ে এসেছে, সেটাকে আপনি পরিবারতন্ত্র বলা ঠিক হবে না। একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, মূলনীতি আছে, ঘোষণাপত্র আছে, নির্বাচিত হচ্ছে, জনগণ মেনে নিয়েছে, নিবন্ধন রয়েছে, তাকে আপনি পরিবারতন্ত্র তকমা লাগাতে পারেন না। কেন তকমা লাগান? দলের ভিতরেও তো নানা রকম ইকুয়েশন থাকে, উনি চাইলেই যে একেবারে দলের সর্বোচ্চ পর্যায়ে চলে যেতে পারেন পারিনি তো না, কেউ তো পারি, সেগুলো ইয়ে করতে হয়। তবে এটা ঠিক আছে যে বাংলাদেশের প্রতিষ্ঠিত পরিবার যারা রাজনীতির সাথে যুক্ত, তারা রাজনীতি করার একটা প্রাধান্য পেয়েছে, এবং এই প্রাধান্য দোষের নয়, এই প্রাধান্য আপনার কথা ঠিকই আছে, কিন্তু একটি জায়গায় হয়তো সর্বোচ্চ পর্যায়ের কথা আমরা যেটি বলি সেই জায়গায় দলের নেতৃত্বে, কিন্তু আমরা তৃণমূল পর্যায়ে বা স্থানীয় পর্যায়ে অনেক সময় দেখা যায়, যেমন অনেক জায়গাতে কোনো সংসদ সদস্য মারা গেলেন, এখন ওখানে অনেক ত্যাগী নেতা থাকে অনেক সময়, কিন্তু তারপরেও দেখা যায় তার কন্যা কিংবা তার পুত্র, তার স্ত্রী, এসব জায়গায় হয়ে যায়। আছে, সেটা আমি অস্বীকার করছি না, আছে, কিন্তু একেবারে নতুন এসে হয়েছে। দেখেন, যে পরিবারের হয়তো পরিবারের যিনি সংসদ সদস্য ছিলেন তাকে আপনারা চিনছেন, জানছেন, কিন্তু তার পরিবারেও কেউ রাজনীতির সাথে যুক্ত আছে, আবার ওই সংসদ সদস্যের হওয়ার যোগ্যতা সম্পন্ন, সমান যোগ্যতা সম্পন্ন প্রার্থী ওখানে আছে। কোন সময় তার নির্বাচিত হওয়ার প্রক্রিয়া, স্থানীয় মানুষের সাথে সম্পৃক্ততা, মানুষের জন্য মানে তার কন্ট্রিবিউশন, বিভিন্ন ধরনের কন্ট্রিবিউশন, এগুলো বিবেচনা করে মনে হয় যে ওই পরিবারের অমুক ব্যক্তিটি যদি নমিনেশন পায়, আরেকজন রাজনীতি করে, তার চেয়ে তার জনপ্রিয়তার জায়গা থেকে, জনমতের জায়গা থেকে তিনি এগিয়ে আছেন, নির্বাচিত হওয়া সহজ হবে। এইটা ইকুয়েশন। এবারের ছাত্রদের নতুনত্বের মধ্যে আরেকটা নতুনত্ব হচ্ছে তাদের অভিভাবক নাই, তারাই নেতা। কটাক্ষ করা হয়েছিল আওয়ামী লীগের দিক থেকে, ওবায়দুল কাদের যেটা নিয়মিত করতেন, যে এদের নেতাকে, রাজাকারের নাতি পুতিদের নেতাকে, তাদের সাথে কেন কথা বলবো? বিপরীতে দেখেন, তারা কিন্তু বলেছে যে সময় আছে 45 মিনিট, 45 মিনিটের মধ্যে যাবেন কিনা সিদ্ধান্ত নেন, কিন্তু চলে যেতে হয়েছে। মাত্র 45 মিনিটের মধ্যে একজন আয়রন লেডি, গুণে ধরা মরিচা পড়া হোক, আয়রন লেডি, এটা বলতে তিনি পছন্দ করতেন, তার নেতা কর্মীরাও তাকে পছন্দ করতেন, আয়রন লেডি। বাংলায় করলে সম্ভবত লৌহ মানবী দাঁড়ায়, খুব সুন্দর অর্থ না, কিন্তু তাদের কাছে এটা গর্বের বিষয় ছিল। ওই নেত্রীকে 45 মিনিটের নোটিশে এক কাপড়ে দেশান্তরী করে ছেড়েছে কিন্তু তারা। তো সেই ক্ষেত্রে ওই বিষয়টা একটু আমলে নিলে, বিএনপির দিক থেকে যদি তাদের প্রতি আক্রমণাত্মক না হয়ে অন্তত বোঝাপড়ার মধ্য দিয়ে থাকে, কারণ পাঁচা কিছু নতুনত্ব তো এর মধ্যে দেখিয়েছে, এটাও তো সত্য। আচ্ছা, কেমন? যেমন প্রথম দিন তারা যে আত্মপ্রকাশ করেছে, ওইটা কিন্তু খুব নতুনত্ব ছিল। কেউ চেয়ারে বসেনি, সবাই যেটারে বলা হয় যে মঞ্চে বসে যাওয়া, কারোর জন্য স্পেশাল কোনো চেয়ার ছিল না, স্পেশাল চেয়ার ছিল না, স্পেশাল টিম নাই তো, চেয়ারটা স্পেশাল থাকলে থাকে। তারপরে তারা প্রত্যেকে স্পেশাল আমি মনে করবো, তারা এখানে একটা ব্যতিক্রম।
আবার অপোজিশনকে, অর্থাৎ যাদেরকে আমরা দীর্ঘদিন অপোজিশন বলতে অভ্যস্ত, বিএনপি মানে অপোজিশন, এখন তো আর পজিশন অপোজিশন কোনো প্রশ্ন নেই, তাদেরকে আমন্ত্রণ জানিয়েছে, সম্বোধন করেছে। এর মধ্যে কেউ কেউ একটা মৌলানা ভাসানীর ছাপ দেখেছেন অনেকদিন পর, আচ্ছা, যে সবাই মঞ্চে একই সমান্তরালে বসা। তো সেই ক্ষেত্রে তারা যেই ঘোষণাপত্রটা দিয়েছেন ওটার মধ্যে নতুনত্ব আছে। তো উল্লেখ করবার মতো একটা হচ্ছে, তারা এখানে ভারতপন্থী কোনো রাজনীতি হতে দেবে না, পাকিস্তানপন্থী কোনো রাজনীতি হতে দেবে না, পরিবারতন্ত্র হতে দেবে না। তার চেয়ে যে দুটা খুবই গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে তারা সংসদ নির্বাচনের আগে স্পষ্ট করেই বলেছে গণপরিষদ চায়। আরেকটি হচ্ছে তারা রাজতন্ত্র, পরিবারতন্ত্র এসবের বিপরীতে তারা একটা অবস্থান নিতে চায়। এগুলোর মধ্যে কিন্তু ইঙ্গিত আছে, খুবই বড় ইঙ্গিত আছে। তো যেটা যারা এখন দেশে নাই বা তাদেরকে আমরা সাদা চোখে দেখি না, কিন্তু চিপা চাপায় আছে আওয়ামী লীগ, তাদের জন্য কষ্টের। আবার বিএনপি যারা প্রকাশ্যে আছে তাদের জন্য কিন্তু বাজে বার্তা আছে এখানে। আচ্ছা, কেমন বাজে বার্তা আছে? পরিবারতন্ত্রের কথা বলছে, বন্দনার কথা বলছে, তাদের দলের তাদের জায়গা থেকে তারা, তো আর সেটি বাধ্য করা হচ্ছে না। না মোটেই না, বিএনপির জায়গায় আছে। যেটা আমরা উল্লেখ করবার মতো এবং খেয়াল করছি যে বিএনপিকে একটু খোঁচা দেয়া, যেটাকে বলে একটু খোঁচা দেওয়ার স্বভাব তাদের মধ্যে এর মধ্যে হয়ে গেছে। আচ্ছা, সমানে খোঁচা দিচ্ছে বিএনপিকে। আবার তাদের খোঁচার সাথে জামাতের খোঁচাও কিন্তু কিছু কিছু মিলছে। জামাত নেতারা সম্ভবত রাজনৈতিক কৌশলের অংশ হিসাবে হোক আর চালাকি চাতুরির অংশ হিসাবে হোক, তারা এনজয় করছে পরিস্থিতিটা। এটা গণমাধ্যমের জায়গা থেকে আমি দেখছি। আচ্ছা, কারণ জামাতের দিক থেকে একবার কিন্তু একটা ইঙ্গিত বহ কথা বলা হয়েছে একজন মাওলানাকে দিয়ে, যেটা বলা হয়েছে যে একদল খেয়ে গিয়েছে আর একদল খেতে আসছে। বিএনপি এতে আহত হয়েছে, কারণ বিএনপি কে মিন করে তারা বলেছে। তো বিএনপির জন্য যেটা কষ্টের, যে ময়দানটা এখন আছে রাজনীতির ময়দানটা, বিশেষ করে তারা ক্ষমতামুখী দল বা রাজনীতিমুখী দল অথবা নির্বাচনমুখী দল, বিএনপি গোপনে কিছু করছে না, কিন্তু তারা ক্ষমতায় যাবে এমন একটা আশা তাদের আছে, একটা ভরসা আছে, প্রেক্ষাপটও আছে। ঠিক এই যাত্রাপথে বিএনপি কিন্তু পদে পদে বাধা পাচ্ছে। নতুনদের কাছ থেকেও এক ধরনের বাধা আসছে, জামাতের দিক থেকেও কিন্তু নানান খোঁচা দেয়া এগুলোর মধ্যে দিয়ে কিছু কিছু বাধা আসছে। যে কারণে বিএনপির থেকে তারা ওটা লুকাচ্ছে না। কিন্তু বিএনপির নেতারা গতকালও বলেছেন যে সময় যত যাচ্ছে প্রতিবন্ধকতা তত বাড়ছে। প্রতিবন্ধকতা মানে নির্বাচনের প্রতিবন্ধকতা। গ্রেট। এরকম অবস্থায় নতুনরা আরো নতুন কি দেবেন, ফ্যাক্টর তো তারা হয়ে গেছেন অবশ্যই, কিন্তু কতটুকু ফ্যাক্টর হবেন সামনে, এই একটা প্রশ্ন আছে। তো আবার আওয়ামী লীগ যে ভাষায় কথা বলেছে তাদেরকে, বিএনপির কোন স্তর থেকে তাদের প্রতি ওই ধরনের একটা তাচ্ছিল্য আছে। এটা কিন্তু আমাদেরকে একটু ভয় জাগায়। কেমন? আওয়ামী লীগ তাদেরকে বলতে বলতে শেষ পর্যন্ত বলছিল, এক পর্যায়ে বলছিল যে এরা নেশাগ্রস্ত, আচ্ছা, এডিক্টেড। এটা কিন্তু প্রজ্ঞাপন দিয়েও বলা হয়েছিল, অভিভাবকদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছিল যে আপনাদের সন্তানরা জঙ্গিদের সাথে মিশছে, নেশাগ্রস্তদের সাথে মিশছে। এটা কিন্তু প্রজ্ঞাপন দিয়ে বলা হয়েছিল যে এদেরকে একটু সাবধানে রাখেন। এটা কবে? 2, 3, 4 তারিখে আন্দোলনের চূড়ান্ত মুহূর্তে। তাহলে তাদেরকে কি করতে হবে? যেহেতু তারা এডিক্টেড, তাদের একটু চিকিৎসা করতে হবে। চিকিৎসাটা করবে কে? হারুন নামে একজন লোক আছেন ডিবিতে, উনি ভালো চিকিৎসা করেন, খাওয়া দাওয়া দেন, উনি ওখানে রাখেন, চিকিৎসা করেন। এই যে নাটকীয়তাগুলো আওয়ামী লীগের পতন আওয়ামী লীগ নিজে নিশ্চিত করেছে, এর মধ্য দিয়ে আরো বেশি করেছে। তো বিএনপির মধ্য থেকে আমরা যেটা দেখি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান এদেরকে খুব স্নেহ করে কথা বলছেন, কিন্তু খুব আদর স্নেহ দিচ্ছেন, সম্বোধন করছেন চমৎকার করে। বিএনপির যিনি প্রধান অর্থাৎ চেয়ারপারসন, তার সাথে আমরা দৃশ্যতে একদিন তাদেরকে দেখেছি, তিনি তাদেরকে স্নেহ করেছেন। বিএনপির যিনি মহাসচিব, তিনিও খুব স্নেহ করে কথা বলছেন। কিন্তু বিএনপির মধ্যবর্তী পর্যায় থেকে প্রায় আওয়ামী লীগের কাছাকাছি ভাষা ব্যবহার করা হচ্ছে। আওয়ামী লীগ একটা পর্যায়ে কিন্তু তাদেরকে আরেকটা নাম দিয়েছিল, এদের নাম হচ্ছে রাজাকারের নাতিপুতি। তো এগুলো যে আওয়ামী লীগের কত সর্বনাশ করেছে, বিএনপির জায়গা থেকে বিএনপি কিন্তু ওখান থেকে অভিজ্ঞতা নিতে পারে। বরং বিএনপির সুযোগ আছে তাদেরকে আয়ত্ত করার, কারণ বিএনপিতে 90-এর যে আন্দোলনটা হয়েছিল, ওখানে এই ধরনের সার্জিস অথবা এখন যাদেরকে আমরা বলি হাসনাত, নাহিদ, এই ধরনের বহু তারকা বিএনপিতে আছে, তারা 90-তে এই ধরনের তারকা ছিলেন। একজন আমান বললেই হতো, পুরো নাম বলা লাগতো না। দুদু বললেই হতো যে এই দুদুর আগে কি আছে পরে কি আছে, রিপন, ছোট ছোট এই নামগুলো উচ্চারণ করলে কিন্তু মানুষ বুঝে ফেলতো। খোকন শুনতে ছোট্টখাট্ট কিছু একটা মনে হয়, কিন্তু একজন তারকা 90-তে। তো ওই তারকারা কিন্তু তাদেরকে নিজস্বতা ধরে রাখতে পেরেছিলেন। আবার যেহেতু তাদের অভিভাবক ছিল, তাদের অভিভাবক বিএনপি।